প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দা ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে। সাথে আছি আমি সামান্তা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে থাকবার চেষ্টা করছেন। দর্শক, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে ঘিরে কিন্তু দেশের জনমনে একটি উদ্বেগ এবং উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে এবং একটি খারাপ সময়ই পার করছেন দলটির নেতাকর্মীরা এবং জনগণও আসলে প্রার্থনা করছে, প্রত্যাশা করছে যেন তিনি সুস্থ হয়ে ফেরত আসেন। এবং এরই মধ্যে কিন্তু তারেক রহমানের ফিরে আসা নিয়েও একরকম জনগণের মনে প্রশ্ন যে তিনি আসবেন কিনা। শুধুমাত্র মায়ের অসুস্থতার কারণে নয়, নির্বাচনের কারণেও আসলে তিনি আসছেন কিনা বা কবে আসছেন। কারণ নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিনি আসবেন কিনা, নাকি পরে আসবেন, নাকি নির্বাচন হওয়ার পরে আসবেন, এই সব কিছু নিয়ে প্রশ্ন উঠেছে। এবং এই সকল কিছুর মাঝখান দিয়েও কিন্তু ২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা সেই প্রশ্নটিও থেকে গেছিল। কিন্তু এখন সেই সকল প্রশ্নের অবসান ঘটিয়ে, সকল শঙ্কার অবসান ঘটিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছেন যে তারা ৭ই ডিসেম্বর বৈঠকে বসবেন। সেখানে নির্ধারিত হবে যে ভোটের দিন কবে নির্ধারণ করা হবে। তো ৭ই ডিসেম্বর বৈঠকে বসার পর নিশ্চয়ই জনগণের সেই শঙ্কাও কেটে যাবে, কারণ ভোট কোন দিন আমরা দেব সেই দিনটিও আমরা জানতে পারবো। এই সকল বিষয় নিয়ে আসলে কথা বলবো আজকের টু দ্য পয়েন্টের আয়োজনে। পয়েন্ট আউট করার চেষ্টা করব দেশে আসলে কি কি চলছে। আমাদের সাথে আছেন সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। স্বাগতম আপনাকে। রাস্তায় ট্রাফিকের অবস্থা একটু ভয়াবহ। আমিও আসার সময় অনেক সময় লেগেছে আসতে, আপনারও সময় লেগেছে আসতে। তো আবার আমরা কয়েকটা সংবাদ মাধ্যমের রিপোর্টও দেখতে পেয়েছি যে বেগম জিয়ার অসুস্থতার কারণে আসলে ঢাকা স্থবির হয়ে পড়েছে বা আসলে রাস্তায় জ্যাম বেড়ে যাচ্ছে। তো আপনার কি মনে হচ্ছে আসলে? ধন্যবাদ। প্রথমেই বলবো যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণেই ঢাকার যানজট বেড়েছে এটা নয়। বিষয়টা হচ্ছে যানজটে যে মানে সড়কে যে শৃঙ্খলা আনার দরকার, যাদের দায়িত্ব তারা এ ব্যাপারে কঠোরভাবে অমনোযোগী। তবে সাংবাদিক হিসেবে আপনার কি মনে হয় এই যে রিপোর্টগুলো করা হয় আসলে এই জন্য এই হচ্ছে, এই জন্য এই হচ্ছে, যেগুলো কোনো ভিত্তি নেই? এটারও ভিত্তি আছে, কিন্তু এটাই একমাত্র ভিত্তি নয়। কারণ এই যানজট সমস্যা, খালেদা জিয়া অসুস্থ হয়েছেন এক সপ্তাহ বা তার কিছু বেশি। আমরা তো যানজটে প্রতিদিনই ভুক্তভোগী। আপনার শহর অবরোধ করে, সড়ক অবরোধ করে মিছিল হয়, সমাবেশ হয়, ধর্মঘট চলে। তো সুতরাং যানজট নিত্যসঙ্গী আমাদের। খালেদা জিয়ার অসুস্থতা বা এরকম অপ্রত্যাশিত কোনো ঘটনায় যানজটটা আরও বেড়ে যায়। আজকে আসার পথে শুনলাম যে এলিভেটর বন্ধ, তো সেক্ষেত্রে যানজট বাড়ার আরেকটি কারণ। এখন যে বিষয়টি আপনি আলোচনা করার কথা বলছেন যে বেগম খালেদা জিয়া হাসপাতালে অসুস্থ এবং গুরুতর অসুস্থ, তিনি সুস্থ হয়ে ফিরে আসুক, এটি শুধু দলের নেতাকর্মী না, সারা দেশবাসীর একান্ত প্রার্থনা। তার ফিরে আসা, তার সুস্থ হওয়ার সঙ্গে নির্বাচন, দলের নেতাকর্মীদের কার্যক্রম, রাজনৈতিক কর্মসূচি, প্রস্তুতি সব কিছু নির্ভর করে। এবং যে কথাটি বললেন যে তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান দেশে আসা, আজকেই কয়েকটি পত্রিকার শিরোনাম ছিল যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে তারেক রহমান ফিরবেন কবে বা কীভাবে ফিরবেন কিনা। আর সেটা হচ্ছে এ কারণে, যদি তার শারীরিক অবস্থা এমন হয় যে তাকে বাইরে নেওয়া যাবে, সেটি যেখানেই চিকিৎসার জন্য নেওয়া হোক, সেটি এশীয় কোনো দেশে অথবা যুক্তরাজ্যে, আর তখন তো তারেক রহমানের গন্তব্য হবে সেখানে যেখানে তার মা চিকিৎসা নেবেন। আর যদি ওই অবস্থা না হয় তাহলে তারেক রহমান দ্রুতই ফিরে আসবেন, এটা দলের নেতারা বলেছেন। আমরাও আশা করি তিনি দ্রুত ফিরে আসুন। আর যে বিষয়টি হচ্ছে, অনেকগুলো তারেক রহমান দীর্ঘদিন সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন। এখন রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের কিছু বিধিনিষেধ থাকে, আমার ধারণা সেটাও পার হয়ে এসেছেন। আর তিনি তো যুক্তরাজ্যের নাগরিকত্ব নিতে চান না, কারণ যুক্তরাজ্যের নাগরিকত্ব নিতে চাইলে তার বাংলাদেশে তিনি রাজনীতি করতেন না। বাংলাদেশের একটি দলের নেতৃত্ব দিয়েছেন এবং নির্বাচনের পর বিএনপি যদি জয়ী হয় তাহলে দলের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট সবাই আশা করেন যে তিনি হবেন ভবিষ্যৎ সরকারের কাণ্ডারি। এবং এর আগে খালেদা জিয়া যখন অসুস্থতা কম ছিল তখন তাকে কিন্তু 3টি নির্বাচনী আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল এবং তখন ধারণা হয়েছিল যে খালেদা জিয়াই হয়তো সরকার প্রধান হবেন
যদি বিএনপি জয়ী হয়, ক্ষমতায় যায়। এবং সেক্ষেত্রে তারেক রহমানের হয়তো বিকল্প কোনো পদ বা বিকল্প দায়িত্ব থাকবে। এখন যে শারীরিক অবস্থা, তাতে হয়তো দলের নেতাকর্মীরা এভাবে চিন্তা করেননি যে খালেদা জিয়া এই সরকার প্রধান হবেন। তাদের চিন্তাটা এখন তো আসলে তারেক রহমানকে ঘিরেই যত জল্পনা কল্পনা, তারেক যে রহমান ঘিরে বিএনপি তো আসলে এটি তারেক হচ্ছে, রহমান ছাড়া কোনো এটা হচ্ছে বিকল্প নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম প্রচার অপপ্রচার, আপনার গুঞ্জন, গুজব। আর সুতরাং এটি হচ্ছে বিএনপির যারা রাজনৈতিক প্রতিপক্ষ, যারা দেশে গণতান্ত্রিক ধারা সুস্থ ধারায় চলুক এটি চান না, নানা রকমই, অথবা কেউ একেবারেই ব্যক্তিগত ইচ্ছায় যে একটি আপনি দেখুন সামাজিক, এটি শুধু খালেদা জিয়ার ক্ষেত্রে না, আমাদের প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এত অনেক মিসইনফরমেশন আসলে ছড়ায়। মিসইনফরমেশনের মধ্যে মানে এত সীমিত না, একেবারে অপপ্রচার, একেবারে বিদ্বেষ, হিংসা, এসব প্রচার আমরা সব পক্ষ থেকেই দেখি। ধর্মের দিক থেকে হলে তো আরও বেশি। আর সুতরাং তার থেকে আমার মনে হয় যে জনগণ সচেতন করা, এবং জনগণ অনেকটা সচেতন এটা বিশ্বাস করে না, কারণ 3-4 দিন ধরেই কিন্তু খালেদা জিয়া জীবিত না মৃত এই ধরনের প্রচার আসছে, এমনকি নানা রকম ছবিও তারা দেখিয়েছেন। সেটা কিন্তু এগুলো কারা করছে এটা বের করা খুব কঠিন। তো সরকারের দায়িত্ব যে কোন নম্বর থেকে কোন কারা এটা করেছে, এটা সরকার, যদি এটি সরকার তথ্য প্রযুক্তি। তবে আজকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই আসলে বেগম জিয়াকে ভিজিট করতে গিয়েছেন, এবং আমাদের 3 বাহিনীর প্রধান গিয়েছেন, জামায়াতের আমির গিয়েছেন, এনসিপির বিভিন্ন নেতারাও গিয়েছেন। তাহলে আসলে তো তারা গিয়ে দেখেই আসছেন এবং এসে তথ্য দিচ্ছেন, তাহলে এই গুজবগুলোর আসলে কোনো ভিত্তি আছে? না, গুজব যারা ছড়ান তারা সবসময় গুজব ছড়াবেন। আর যেহেতু সামাজিক যোগাযোগ এর কোনো নিয়ন্ত্রণ নাই, তবে সরকার চিন্তা করছে, বা অন্যান্য দেশেও এটি এই সমস্যাটি শুধু বাংলাদেশের না, অন্য দেশেরও সমস্যা। এখন সেক্ষেত্রে একটা কি বলে, যদি এরকম একটা ব্যবস্থা তৈরি করা যেত যে এই গুজব যারা ছড়িয়ে তাদের চিহ্নিত করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সহজ হতো। যখন চিহ্নিত করা যায় না, তখন আইনি ব্যবস্থা নেওয়া সহজ না। তবে এক্ষেত্রে আরেকটি গুজবকে নাকচ করার একটা সরল সহজ পথ হচ্ছে প্রকৃত তথ্যটি জানানো। আরেকটি গুজবের কারণ বলবো, সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে এসএসএফ নিয়োগ, হেলিকপ্টার ওঠানামা করবে, তাতে একটা মানে যুদ্ধ পরিস্থিতি, অনেকেই মনে করেন একটা যুদ্ধ পরিস্থিতি হচ্ছে, অথবা তার অবস্থা সর্বশেষ কী। আমি মনে করি যে বিএনপির পক্ষ থেকে প্রতি ঘন্টায় না হলেও প্রতি 2 ঘন্টা পর এটি আপডেটটা জানা উচিত, ব্রিফিং করা উচিত। তাহলে সাংবাদিকরা যখন এটি তাদের প্রচার মাধ্যমগুলো প্রচার করবেন যে এই ঘটনা গত 2 ঘন্টায় এই অগ্রগতি হয়েছে বা এই অগ্রগতি হয়নি। ইতিমধ্যে তো আমরা দেখেছি যে চীনের চিকিৎসকরা এসেছেন, যুক্তরাজ্যের চিকিৎসকরা আজকে এসেছেন, আরও একটি চীনের কিছু সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে যে বেগম জি এখন চিকিৎসা গ্রহণ করতে পারছেন। আবার কেউ আবার বলেছেন যে অবস্থা আসলে এখনো সংকটাপন্ন, উদ্বেগজনকই রয়ে গেছে। এই যে সংবাদ মাধ্যমগুলো আসলে 2টি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। আসলে সংবাদ মাধ্যম কিন্তু কোনো খবর দিতে পারছে না, কারণ তারা প্রথমত হচ্ছে তাদের ওই কারিগরি বা ওই যে চিকিৎসার যে বিশেষ জ্ঞান, সেটা তো থাকার কথা না যারা যদি চিকিৎসক না হন। দ্বিতীয় হচ্ছে যে এই তথ্যটা পাচ্ছে কিন্তু বিএনপি থেকে। বিএনপির যে মিডিয়া সেল অথবা তাদের যে দায়িত্বপ্রাপ্ত যিনি চিকিৎসক, তার মাধ্যমে। এখন তারা যেভাবে দুটো কথাই কিন্তু তারা বলেছেন, একটা বলেছেন যে খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন, আর একটা হচ্ছে সংকটাপন্ন। এই দুটোর মধ্যে কিন্তু পরস্পর বিরোধী অবস্থান না। একটা হচ্ছে সংকটাপন্ন বলেই তো সর্বশেষ তাকে এখন সিসিউতে রাখা হয়েছে, এর আগে আইসিইউতে রাখা হয়েছিল। আর তো সুতরাং আইসিইউ থেকে একটু তো অগ্রগতি। তবে যারা আসলে ভেতরে দেখতে যাচ্ছেন, তারা যখন বের হচ্ছেন, তাদের কাছ থেকে তো আসলে জনগণ কিছু একটা আশা করে যে তারাও কতটা দেখতে পাচ্ছেন। যেমন প্রধান উপদেষ্টার কথা বললেন বা 3 বাহিনী প্রধান, তারা তো রুমের ভেতরে ঢুকেছেন না কাচের বাইরে থেকে দেখেছেন, সেটা দিয়ে কিন্তু বোঝা যায় না। আর একজন এই অবস্থায় একজন যাওয়া উচিত না। এখন এটি প্রোটোকল যে বলা হয় যে
এখন রাষ্ট্রাচারটা বড় না খালেদা জিয়াকে সুস্থ করাটা বড়? আমি মনে করি খালেদা জিয়াকে সুস্থ করাটা বড়, কারণ এই যে ভিড় এড়ানোর জন্য বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, আর সরকারের পক্ষ থেকেও আহ্বান জানানো হয়েছে। আমি মনে করি সেক্ষেত্রে এটি যতটা ভিড় এড়ানো যায়, যতটা সেখানে তাকে দেখতে যাওয়া দর্শনার্থী যতটা কম হয়, ততটা এক ধরনের পরিবেশগতও কিন্তু পরিবেশ দূষণও তৈরি করে। হাসপাতালে আমাদের এখানে একটা সংস্কৃতি তৈরি হয়েছে যে হাসপাতালে মানেই হচ্ছে যে সব স্বজন, রোগীর সব স্বজন যে সেখানে ভিড় জমাবে, কিন্তু এটা বাইরের কোনো হাসপাতাল কিন্তু এটি অনুমোদন করে না, এবং সেটা কখনোই সেটাকে প্রশ্রয় দেয়। তবে স্বাভাবিকভাবে আসলে খালেদা জিয়া এখন যেভাবে একজন গ্রহণযোগ্য নেত্রী হয়ে উঠেছেন আমাদের সকলের জন্য, সেই জায়গা থেকে কিন্তু জনমনে প্রশ্ন থাকবেই যে তিনি কেমন আছেন, বা জনগণ তো আসলে সত্যিকার অর্থেই জানতে চাচ্ছে। সেই ক্ষেত্রে আসলে জনগণকে একটু বিবৃতি দেওয়া বা লেটেস্ট আপডেটটা দেওয়াও তো উচিত। না, আপডেট দিচ্ছে, প্রতিদিনই দিচ্ছেন। সেটি আমি মনে করি আরও ঘন ঘন দিলে সেটা ভালো হয়, যে সেটা একটা সময় পর পর জানানো। এখন জানানো সংবাদ মাধ্যমই হচ্ছে একমাত্র সূত্র যে যার মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারে। এটি তো করছেন, বিএনপির নেতারাও করছেন। এখানে বিএনপির আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল। স্বাগতম আপনাকে। তিনি সর্বশেষ খবর যদি আমাদের জানান আমরা আশ্বস্ত হতে পারি। আসলে জানতে চাই, কারণ আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেমন আছেন সেটি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে অফিসিয়ালি ম্যাডামের হেলথ স্ট্যাটাস জানানোর জন্য দায়িত্বপ্রাপ্ত আমাদের জন্য নেতা একেবারে ডেজিগনেটেড আছেন, যাতে করে নানা মানুষ নানা ধরনের মন্তব্য করেন, এতে করে যারা ভক্ত গুণগ্রাহী যারা আছেন তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা অনেক সময় অহেতুক কারণে বাড়তে পারে। তো যাই হোক, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে উনি গত দুদিন ধরে হাসপাতালে যেই শারীরিক অবস্থার মধ্যে ছিলেন, নিঃসন্দেহে তার স্বাস্থ্যের পরিস্থিতি উন্নত হয়নি। গত দুদিন আগে আমাদের ডক্টর যেটা ব্রিফ করেছেন সেই অবস্থার উন্নতি হয়নি। তবে তিনি যেটা আপনারাও জানেন সেটা হচ্ছে তাকে যে ওষুধ প্রয়োগ করা হয়েছে সেটা তিনি রিসিভ করছেন এবং প্রতিক্রিয়া দেখাচ্ছেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে একজন মানুষকে যখন মেডিসিন অ্যাডমিনিস্টার করে, সেটা যখন ওই ডোজেসটা যখন রিয়াকশান পজিটিভলি যখন প্যাশেন্ট রিয়াক্ট করে তো এবং রেসপন্স করে, সাড়া দেয়, এটা ভালো দিক। এবং সবচেয়ে বলে এত মানুষ সারা দেশের দেশ বিদেশে এত মানুষ তার জন্য প্রার্থনা করছেন। প্রার্থনার তো একটা বিশাল বিশাল ক্ষমতা, ভীষণ ক্ষমতা। আমি তো নিজেও তো মেডিটেশন করা মানুষ, তো প্রার্থনা একটা ভীষণ ভীষণ প্রভাব এবং ক্ষমতা থাকে। তো এত মানুষের প্রার্থনা নিশ্চয়ই তিনি সেরে উঠবেন এবং নিশ্চয়ই তিনি সাড়া দেবেন মানুষের আহ্বানে। এবং এই সাথে কিন্তু একটি কথা চলে আসে যে তারেক রহমানের অপেক্ষায় বাংলাদেশ, এটি শুধুমাত্র আসলে বেগম জিয়ার অসুস্থতার জন্য না। অনেকে বলছেন যে এই অসুস্থতা নিয়ে আসলে রাজনীতি করা বা এই মুহূর্তে এই প্রশ্নটি করা উচিত নয়। তবে যেহেতু আমরা যত কিছুই হোক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, তো এই নির্বাচনে আসলে আমি বুঝতে পারছি আপনি যেটা বলতে চাচ্ছেন। সেটা হচ্ছে ধরে নিন ডাক্তারদের মধ্যে আলোচনা আছে ইতিমধ্যে, আপনার ব্রিটিশ মেডিকেল টিম, চাইনিজ মেডিকেল টিম, মোটে মাল্টি ন্যাশনাল মেডিকেল টিম অলরেডি কিন্তু এখানে আছে। ওনার সর্বাত্মক ভালো চিকিৎসার ব্যবস্থা সাধ্যানুযায়ী চেষ্টা হচ্ছে আমাদের দেশের যতটুকু অ্যাভেলেবল বিষয় আছে সব কিছুর মধ্য দিয়ে। তো যদি আরেকটু অবস্থা ইমপ্রুভ করে তাহলে আমাদের দলের মধ্যে ওনার পরিবারের মধ্যে আলোচনা আছে, সেটা হচ্ছে যে ওনাকে আমরা আরেকটু বেটার আপনার হসপিটাল ফ্যাসিলিটির দিকে আমরা নিয়ে যেতে পারি কিনা। এখন ধরুন যদি উনি আগামীকালকেই যদি ইমপ্রুভ করেন, বেটার ইমপ্রুভ করেন আরেকটু, তাহলে তো ওনাকে নিয়ে যাওয়ার প্রশ্ন আসবে। এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপারও কথাবার্তা হয়ে আছে। যদি ওনাকে নিয়ে যাওয়ার প্রশ্ন আসে তাহলে সেটা তো দেখভাল করা, টেক কেয়ার করা, কোঅর্ডিনেট করার জন্য পরিবারের কাউকে না কাউকে লাগবে। এবং আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার স্ত্রী, তিনি একজন কার্ডিওলজিস্ট, তিনি ওখানে আছেন। অর্থাৎ একটা ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য হলেও ম্যাডামের সুচিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন দেখা দিলে, পার্টিকুলার আমি আপনার ব্রিটেনের কথাই বলছি, ওখানে নিয়ে যাওয়ার একটা ভাবনা আছে। তো তাকে যদি লন্ডনে নিয়ে যাওয়ার ব্যাপার থাকে তাহলে ওই ব্যবস্থাটি আপনার দেখভাল করা, টেক কেয়ার করার জন্য তার সন্তানের, তার পরিবারের তরফ থেকে
সমন্বয় করাটা খুব তবে বেশি একটি জরুরি। বড় প্রশ্ন কিন্তু সেটাও থেকে সেটা যায় একটা যে কারণ। বেগম জিয়া কি আসলে লন্ডনে যাচ্ছেন নাকি তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসছেন? কারণ ইতিমধ্যে কিন্তু একটি তথ্য ছড়িয়ে আমি পড়েছে। কিন্তু একটা ব্যাখ্যা আপনাকে দিয়েছি। বিষয়টা হচ্ছে যদি ওনার স্বাস্থ্যাবস্থা এখন যেভাবে আছে, অর্থাৎ মানে একটা স্ট্যাটাসকুর মতো যদি থাকে, অর্থাৎ ইমপ্রুভ মানে কাঙ্ক্ষিত ইমপ্রুভমেন্টে যদি ইমিডিয়েটলি না দেখা দেয়, তাহলে তাকে আসতেই হচ্ছে। উনি অপেক্ষা করছেন যে ওনার মায়ের বেটার ট্রিটমেন্টটা লন্ডনে করানোর মতন অবস্থা হলে সেটা তিনি সমন্বয় করার জন্য তিনি রাইট নো ওখানে আছেন। সমন্বয়, তার সান্নিধ্য পাওয়ার জন্য, তার কাছে থাকার জন্য, এটা তো অবশ্যই অবশ্যই যে কোনো সন্তান সবটাই মানে একটা হচ্ছে শুধুই সান্নিধ্য। যেমন সিন্স আমি একজন নন মেডিকেল পারসন, আমার জন্য শুধুই সান্নিধ্য, তাই না? কিন্তু ওনার জন্য কিন্তু সান্নিধ্য প্লাস মানে চিকিৎসা ব্যবস্থাটা সমন্বয় করা, দেখভাল করা, টোটাল বিষয়টা ওনার জন্য প্রযোজ্য। সেজন্য একটা খুবই একটা ইম্পর্টেন্ট জাংচারে তিনি আছেন। সেটা হচ্ছে একটা হচ্ছে একেবারেই তিনি মাকে দেখতে আসলেন, মায়ের সান্নিধ্য পেলেন, অথবা মা এই অবস্থায় অনুভব করলেন যে তার সন্তান শিওরে আছেন, সেটা একটা বিষয়। অপর আরেকটি বিষয় হচ্ছে আমরা একটা অল্টারনেটিভলি আমরা চিন্তা করছি, যদি ম্যাডামকে যদি দেশের বাইরে নিতে হয়, যদি লন্ডনেই নিতে হয়, ওখানে হসপিটালে যদি তাকে ভর্তি করাতে হয়, ওখানে যদি ফার্দার ট্রিটমেন্টের জন্য যদি মানে সময়টা যেতে হয়, সেটা তো আমি বা যারা দলের দায়িত্বপ্রাপ্ত আছেন আমরা সেটা নিশ্চয়ই আমরা সেটা পারবো না। সেটার জন্য একেবারেই তার পরিবারই হচ্ছে উপযুক্ত, এবং তার পুত্রবধূ সেখানে ওই কারণে অপেক্ষা করছেন। তো এটা একটা বড় বিষয় যে ওনার মানে হেলথ স্ট্যাটাসটা আরেকটু ইমপ্রুভ করে কিনা, সেটার জন্য তারেক রহমান একটু অপেক্ষা করছেন। বাট তিনি খুব অবস্থা অনুযায়ী তিনি একটা সিদ্ধান্ত নেবেন। তবে আপনি নিশ্চয়ই জানবেন যে ইতিমধ্যে আজকে তারেক রহমান আসছে না এমন একটা তথ্য ছড়িয়ে পড়েছে, এর ভিত্তিটা আসলে কোথায়? দেখেন, তিনি তো একটা বড় রাজনৈতিক দলের নেতা, তিনি তো গোপনে আসছেন না, ছড়িয়ে পড়ার বিষয়টা না। বিষয়টা যখন হবে, আমিও একটা ফেসবুকে একটা ছবি দেখলাম যে তিনি মানে বিমানে বসে আছেন, হ্যাঁ, এরকম একটা ছবি আমিও দেখেছি। বাট দ্যাট ডাজন্ট মিন যে তিনি ইতিমধ্যেই বোর্ডেড, এটা মনে করার কোনো কারণ নেই। তো এবং উনি যদি বোর্ডেড হন, যদি উনি বিমানে আরোহণ করে থাকেন, দেশের পথে যদি চলে আসেন, এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে? নিশ্চয়ই সেই সংবাদটা মানে আপনার ছড়িয়ে পড়ার বিষয় থাকবে না, তখন এটা দলের পক্ষ থেকেও জানানো হবে। নিশ্চয়ই সে দলের পক্ষ থেকে জানানো হবে, সময়ক্ষণ সবকিছু বলা হবে। ওকে, সোহরাব হাসান, জামায়াতের আমির নিজেই দেখতে গিয়েছেন বেগম খালেদা জিয়াকে, কিন্তু এরই মধ্যে কিন্তু আরও একটি শঙ্কার জায়গা প্রধান উপদেষ্টা গিয়েছেন। হ্যাঁ, প্রধান উপদেষ্টা গিয়েছে, আমরা সেটি নিয়ে কথা বলছিলাম। এরই মধ্যে আরেকটি শঙ্কার জায়গা তৈরি হয়েছে যে অনেকেই বলছেন, বা রাজনীতির যে নিয়ম থাকে, আসলে রাজনীতিতে তো সবসময় আসলে অন্য দলের কথা চিন্তা করা, যেহেতু বেগম জিয়া এখন অসুস্থ, সেটি আমাদের মানবিক জায়গা থেকে আমাদেরকে ভাবাচ্ছে। তবে এর বাইরে যদি রাজনীতির আলাপে ফিরে আসি, তখন বেগম জিয়া না থাকলে এমন কিছু না হোক, আমরা অবশ্যই সেই প্রত্যাশা করি না। তারেক রহমান হচ্ছে একমাত্র বিএনপির, তিনি ছাড়া কোনো বিকল্প নেই। সেই ক্ষেত্রে কিন্তু জামায়াতের প্রতিদ্বন্দ্বী একটু দুর্বল হয়ে যাবে বা হালকা হয়ে যাবে বলেও অনেকে মনে করছেন। এই ব্যাপারে কি বলবেন? এটা বোধহয় মানে আমাদের রাজনৈতিক বাস্তবতা সেটা নয়, বরং জামাতের নেতাদের প্রতিদিনকার বক্তৃতা বিবৃতিতে এটা এক ধরনের তাদের মধ্যে অসহায়ত্ব আছে, এক ধরনের তাদের দুর্বলতাও প্রকাশ পাচ্ছে। এবং জামায়াত ইসলামী এবং বিএনপি প্রতিদ্বন্দ্বী, কিন্তু সমমাত্রার সমকক্ষ প্রতিদ্বন্দ্বী নয়। হ্যাঁ, এটা হলো রাজনৈতিক বাস্তবতা। যে কারণে জামায়াত ইসলামের নেতারা কিন্তু বারবার বলছেন যে, যেমন বিএনপি সম্পর্কে অভিযোগ করেছেন, একটি দল ক্ষমতায় না গিয়েও এখন ক্ষমতা ভোগ করছেন বা ক্ষমতা দেখাচ্ছেন। তাই এটি হচ্ছে যে তার কি বলে রাজনৈতিক প্রতিপক্ষকে যেভাবে আক্রমণ করতে হয়, আমাদের রাজনৈতিক সংস্কৃতি এটা। আর বেগম খালেদা জিয়াকে দেখতে জামাতের আমির গেছেন, এটি একেবারেই ব্যক্তিগত এবং মানবিক বিষয়। এটার সাথে রাজনীতি তারা মেলাবেন না। কালকে হয়তো জনসমাবেশে অন্য কথা বলবেন বিএনপি সম্পর্কে। তবে এটি হচ্ছে বেগম খালেদা জিয়ার একটা বড় গ্রহণযোগ্যতা, বড় গ্রহণযোগ্যতা, বরং একটা মানে তার ভাবমূর্তি, যেটা যে মানুষ বিএনপি থেকে তাকে আলাদা, মানে অন্য দলের বাইরের মানুষ বিএনপি থেকে তাকে আলাদাভাবে দেখতে চান। বিএনপির সাথে রাজনৈতিক তর্ক থাকবে, যুদ্ধ থাকবে, কিন্তু খালেদা জিয়াকে ভিন্নভাবে দেখতে চান। এটি কিন্তু তার বড় মহত্বের প্রকাশ, যে তাকে ভিন্নভাবে দেখতে চান। এটি একজন রাজনৈতিক, যে কোনো দলের একজন রাজনৈতিক নেতার কিন্তু একটা বড় বৈশিষ্ট্য বলবো, বড় প্রাপ্তি বলবো।
আর আর যেটা বলছেন যে বিএনপি দুর্বল হবে কিনা, এর তো ঠিক খালেদা জিয়ার উপস্থিতিতে বিএনপি আর তার অনুপস্থিতিতে বিএনপির মধ্যে তো একটা পার্থক্য থাকবেই। আর সেই পার্থক্যটা আপনি যেটা ইঙ্গিত করেছেন নির্বাচনে কী ধরনের প্রভাব ফেলবে, কিন্তু বর্তমান যে রাজনৈতিক বাস্তবতায় খুব বেশি প্রভাব ফেলবে বলে মনে হয় না। ওকে, আমরা এটা আসাদুজ্জামান রিপনের কাছে শুনবো। এখন যে সংকটময় অবস্থা, এটি আসলে সামনে নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে? ওয়েল, সংকটটা তো নিশ্চয়ই একটা সংকট, মানে পুরো জাতি আপনার একটা উৎকণ্ঠার মধ্যে আছে, উদ্বেগের মধ্যে আছে, তো কোনো সন্দেহ নেই। এটাকে ঠিক সংকট বলা যাবে না। সংকট তো ওভারঅল একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের ক্ষেত্রে তো সংকট তো থাকেই। সে যতক্ষণ পর্যন্ত আমরা নির্বাচনটা আয়োজন করতে না পারছি, যতক্ষণ পর্যন্ত নির্বাচনের ভোটগুলো কাউন্টেড না হচ্ছে, ফলাফল ঘোষণা না হচ্ছে, শপথ না হচ্ছে, পার্লামেন্ট গঠিত না হচ্ছে, সরকার গঠিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সংকটের দোলাচাল থাকবে। তো সুতরাং এটাকে এই অসুস্থতাকে সংকট বলা যাবে না, এবং এটাকে সংকটের মাত্রায় নিয়ে যাওয়াও ঠিক হবে না। আমরা উদ্বিগ্ন, পুরো জাতি উৎকণ্ঠার মধ্যে এগুচ্ছে, সেটাও সত্য। অ্যাট দ্য সেম টাইম নির্বাচনের প্রস্তুতিও চলছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এটার জন্য নির্বাচনের প্রস্তুতি আয়োজনের মানে ক্ষেত্রে কোনো আমি সংকট দেখছি না। বরং বেগম খালেদা জিয়া গত দীর্ঘ সময় ধরে যেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে লড়াইটি করেছেন, যে ত্যাগটি তিনি স্বীকার করেছেন, যেই কারণে তিনি ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতনের শিকার হয়ে আজকে মানে এই অসুস্থতার মধ্যে তিনি মানে পড়েছেন, এটার তো একটা মানে কি বলে সবচেয়ে একটা মানে একটা ইতিবাচক বিজয় ঘটবে একটা চমৎকার নির্বাচনের মধ্য দিয়ে। সেজন্য আমরা মনে করি বেগম খালেদা জিয়াকে শুধুই মাত্র আমরা এখন বিএনপির চেয়ারপারসন হিসেবে দেখি না, পুরো জাতি ইতিমধ্যে তাকে একটা জাতীয় অভিভাবকের মানে মর্যাদাও তাকে অধিষ্ঠিত করেছেন। তার এই যে জাতীয় অভিভাবকত্বের মানে অবস্থা অধিষ্ঠান হওয়াটা, এটা তো তিনি এখন মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, আমাদের মানে সার্বভৌমত্ব রক্ষার যে সংগ্রাম, যে চেতনা, সেখানে তিনি একটা সোর্স অফ ইন্সপিরেশন হিসেবেই তিনি কাজ করছেন। সেজন্য আমরা মনে করি যে তার সুস্থ হয়ে ওঠাটা তার তিনি যত দ্রুত সেরে উঠবেন, যত দ্রুত তিনি মানুষের মধ্যে ফিরে আসবেন, সেটি মানুষ প্রত্যাশা করছে। আমাদের সকলেরই আসলে প্রত্যাশা তাই। তবে রাজনীতির আলাপের দিকে যদি আবার ফিরে আসি, বেগম জিয়াকে আমরা একপাশে রাখলাম, এবং জামায়াত আসলে এমন একটি মন্তব্য করেছিল যে 18 কোটি মানুষকে ফেলে রেখে যিনি বিদেশে থাকেন তিনি কিভাবে মানুষের নেতা হবেন, লন্ডনে থেকে তো আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই ব্যাপারটা আমি জামাতের আমার প্রশ্ন শেষ করি। আমাদের তারেক রহমান বলেছেন যে দেশে আসার জন্য সুযোগটা আসলে অবারিত নয়। ওইদিকে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এমন একটি কথা বলেছেন। তো এই দুইটি কথার মধ্যে কি আমরা এটি দেখতে পাচ্ছি যে সকলকে আসলে বিদেশি কোনো শক্তি নিয়ন্ত্রণ করছে, মানে দেশে কেন সেই প্রত্যাশিত জায়গাটি নেই? হ্যাঁ, ওয়েল, আপনি মোটামুটি গত 3-4 দিন ধরে যে বিষয়টি, যে প্রসঙ্গটি মানে আলোচিত হচ্ছে, সেই বিষয়টি নিয়ে আপনি আলোচনা করেছেন। আপনি প্রথমে আমি জামাতের নেতার উদাহরণটা টানতে চাই। খুব বেশি দূরে না, আপনি নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা কিন্তু আপনাদের সাথে আছি চ্যানেলের সকল ডিজিটাল প্ল্যাটফর্মে, চ্যানেলের ইউটিউব, ফেসবুক সহ নানান ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। সেটা হচ্ছে যে আপনার খুব বেশি পুরনো ঘটনা না। আমি যদি ইরানের বিপ্লবের নেতা যদি আমি আয়াতুল্লাহ খমেনির কথাই যদি ধরি, দ্যাট ইজ এ ডিফারেন্ট পার্সপেক্টিভ, ডিফারেন্ট ভিশন অ্যান্ড ডিফারেন্ট ইডিওলজি। বাট মানে আপনার ফ্রান্স থেকে এই মানে আয়াতুল্লাহ খমেনি তো ফ্রান্সই ছিলেন নাকি? তিনি তো আর মানে আপনার মানে তেহরানে বসে বিপ্লবটা নেতৃত্ব দেননি, কিন্তু এন্টায়ার ইরানিয়ান পিপলকে আপনার মার্কিন সাম্রাজ্যবাদের আপনার একেবারেই তাবেদার রেজা শাহ পাহলভিকে উৎখাত করতে নেতৃত্ব দিয়েছেন কিন্তু সেই মানে ফ্রান্সে বসেই। আর আজকের যে বিএনপি যে মানে যে একবার পাহাড়ে যে সুউচ্চ জায়গার মধ্যে মানে প্রতিষ্ঠিত হয়েছে, অফকোর্স সেটার সবচেয়ে বড় আর্কিটেক্ট হচ্ছেন বেগম খালেদা জিয়া, এবং সেই জায়গাটিকে দৃঢ় করেছেন, সংহত করেছেন আমাদের নেতা তারেক রহমান, এবং সেটা প্রবাসে থেকেই। প্রবাসে তিনি ইচ্ছে করে যাননি, প্রবাসে তিনি যেতে বাধ্য হয়েছেন, বিদেশে থাকতে তিনি বাধ্য হয়েছেন। কিন্তু এটা প্রমাণ করেছেন অনেকেই বিদেশে থাকেন, কারোর বিদেশে থাকা কর্মী নেতাদের জন্য আপনার অনুপ্রেরণার কারণ হয়,
কারোর বিদেশে থাকাটা অন্য কারণ হয়, মানে আরও মানুষ বিরক্ত, ঘৃণার উদ্রেক এর কারণ ঘটান তারা। শুধু তারেক রহমানের জন্য যেটা জামাতের নেতারা যেটা বলেছেন সেটা একেবারেই প্রযোজ্য না। তাদের নিজেদেরই তো জানার কথা শেখ হাসিনা এই দলটিকে ভাঙার জন্য কত না চেষ্টা করেছে। ওই তারেক রহমানই তো, না আমি যদি এইভাবে বলি, আমি যদি বলি, আমাকে একটু শেষ করতে দেন, ওই তারেক রহমানই তো, তিনি সেই 18 সাল থেকে এই দলটাকে সবচেয়ে বেশি কনসলিডেশনের পথে তিনি তো নিয়ে গিয়েছেন। আজকে এই দলের যে শক্তিমত্তা, প্রভাব বলেন, এন্টায়ার যে জায়গাটিতে, মানে এখন বিএনপি যে জায়গাটিতে দাঁড়িয়েছে, সেটা তো অ্যাবসলিউট কন্ট্রিবিউশনটা তার। সুতরাং যিনি তার দলটাকে এরকম জায়গায় নিয়ে আসতে পারেন, যিনি পুরো রাজনীতিটাকে একটা জাতীয় ঐক্যের জায়গায় নিয়ে যেতে পারেন, মানে ফ্যাসিবাদী শাসন বিলোপের ক্ষেত্রে, পতনের ক্ষেত্রে তার যে কন্ট্রিবিউশনটা, সেটা নিশ্চয়ই জামাতের নেতারা প্রত্যক্ষ করেছেন। সেটাকে তারা খাটো করতে যে নিজেদের মধ্যে এক ধরনের কৃত্রিম সুখানুভূতি পেতে পারেন, কিন্তু রাজনৈতিক ফায়দা যে তাতে মোটেই পাবেন না, সেটা তাদের নিজেদের অজানা নয়। জি, আসাদুজ্জামান রিপন, এখানে কিন্তু একটি ব্যাপার থেকে যায়, জনগণের মনে কিন্তু এই প্রশ্নটা সত্যি আছে যে তারেক রহমান কেন আসছেন না, এবং তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে সেটাকে স্পর্শকাতর বলে বলেছেন, কিন্তু সেখানে কোনো ক্লিয়ার ইনফরমেশন ছিল না। এবং আপনাদের মতো যারা নেতৃত্ববৃন্দ আছেন তাদের কাছে আমরা যতবার প্রশ্ন করেছি, আমরা অনেক ভেগ আনসার পাই। কারণ আমি তো বহু জায়গায় অন্তত অ্যাটলিস্ট আসলে জটিলতাটা কি দেশ নিরাপদ নয় নাকি বিদেশি কোনো শক্তি, আমরা সেটা জানতে চাই। গত 3-4 দিন ধরে এটা তো অনেক উত্তর আমি বেশ কয়েকটা টিভি চ্যানেলে দিয়েছি। খবর আপনারটা দেওয়া হয়নি, আপনারটা আমি আবার নতুন করে দিই। সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে এখন যে বর্তমান যে অবস্থাটি, আগামী নির্বাচন অনুষ্ঠান হওয়া পর্যন্ত, এমনকি তারপরেও বাংলাদেশ কিন্তু খুব একটা স্টেবল জায়গার মধ্যে নাই, থাকার কোনো কারণ নাই। নানা ধরনের আঞ্চলিক এবং আন্তর্জাতিক ঘটনা প্রবাহ এবং তাদের ক্রীড়া প্রতিক্রিয়া আমরা যদি লক্ষ্য করি, তাহলে আপনি দেখবেন যে এখানে একটা অস্থিতিশীলতা কিন্তু আছে। এবং আমাদের উপমহাদেশের কথা আমরা যদি বলি, আপনার এই সব দেশগুলোতে খুনাখুনির ঘটনা, হত্যাকাণ্ডের ঘটনা, মানে শাসন ক্ষমতা যারা ছিলেন অথবা সম্ভাব্য যে তাদের প্রতি নানাভাবে আক্রমণ হয়েছে। আমাদের নেতা, মানে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যেভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, অথবা তার পূর্বে যে বাংলাদেশের যে শাসন ক্ষমতার প্রেক্ষাপটগুলোতে যে খুনোখুনির ঘটনাগুলো ঘটেছে, সেটা তো আমাদের কাছে একটা মানে ইতিহাস আছেই। অপরদিকে আপনি যদি চিন্তা করেন, আপনি ফিলিপিন্সের দিকে যদি তাকান, আপনার বেনিগনো অ্যাকুইনো, তিনি তো দেশে প্রত্যাবর্তন করছেন, একেবারে বিমানের দোরগোড়ার মধ্যে থাকা অবস্থাতে তিনি গুলিবিদ্ধ হয়ে তিনি আততায়ীতে নিহত হয়েছেন। আপনি যদি বেনজির ভুট্টোর কথা যদি চিন্তা করেন, একেবারে আমাদের সাউথ এশিয়ান একটা মানে দেশ বেনজির ভুট্টো অনেকদিন নির্বাসনে ছিলেন, এবং পাকিস্তানের জান্তা সরকার অ্যাট ওয়ান স্টেজ তাকে দেশে এসে রাজনীতি করা, নির্বাচনী ক্যাম্পেইন পরিচালনা করার জন্য তাকে অ্যালাউ করা হলো, এবং নির্বাচনী ক্যাম্পেইন করতে যেই কিন্তু তিনি আলটিমেটলি তিনি কিন্তু ওখানে অ্যাসাসিনেটেড হলেন। এই বিষয়গুলো তো আমাদের মানে খুব অজানার ঘটনা। বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার জন্য, পার্টিকুলারলি বিএনপিকে, আপনারা যে 111-এর কথা যে আপনারা শোনেন এবং বলেন, দ্যাট 111 ইট ওয়াজ নট, ইনফ্যাক্ট এটা কোনো -2 ফর্মুলা ছিল না, অ্যাবসলিউটলি এটা ছিল -1 ফর্মুলা। বিএনপিকে এলিমিনেট করা, বিএনপির নেতৃত্বকে এলিমিনেট করার একটা কনস্পিরেসি। জেনারেল মঈন তার প্রভুদের নির্দেশে তিনি এখানে এটা এক্সিকিউট করতে চাচ্ছিলেন, এবং আলটিমেটলি তার প্রভুরা যেভাবে আপনার শেখ হাসিনা সরকার কিন্তু স্টল করেছিল তারা, এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনা ছিল। এটা -2 না, এই -2 বলে বিষয়টাকে সরলীকরণ করা হতো। ইনফ্যাক্ট ইট ওয়াজ নট, ইট ওয়াজ অনলি বিএনপিকে মানে মাইনাস করার মধ্য দিয়ে এখানে আপনার ইন্ডিয়ান হেজিমনি এখানে এস্টাবলিশ করার চেষ্টা করছে। -1-এর ফর্মুলাটা দেখতে পাচ্ছেন, তাই তো? -1-এর কোনো ফর্মুলা আমি দেখতে পাচ্ছি না। আমি মনে করি যে বাংলাদেশে যেহেতু আপনার এই ধরনের একটা কনস্পিরেসির থিওরি অলরেডি এক্সিস্ট করে, এটা -1, 2, 3, 4-এর বিষয় না। আমরা মনে করি যে আমাদের ম্যাডাম কিন্তু বারবার, আমি দায়িত্ব নিয়ে বলছি, যখন আমি পার্টির মুখপাত্র এক নাগারে প্রায় আমি 16 মাস যখন দায়িত্ব পালন করেছিলাম, 14 নির্বাচনের পর থেকে আমি 16 এপ্রিল পর্যন্ত যখন দায়িত্ব পালন করেছি, বিভিন্ন সময় ম্যাডামকে আমি যখন বলতাম যে এখন বোধহয়, মানে আমরা তো তাকে, উনি আমাদের বয়সে ছোট, আমরা তাকে ভাইয়া বলি, আমরা স্নেহ মমতা আমরা তাকে ভাইয়া বলেই ডাকতাম। তা আমরা বলতাম যে তাহলে ভাইয়াকে বোধহয় আমাদের এখন নিয়ে আসার সময় হয়েছে, আমরা এখন বোধহয় করতে পারি। উনি বারবার, উনি বেশ একবার বেশ বিরক্ত হয়ে বলতেন, তোমরা ওকে নিয়ে একদম টানাটানি করবে না, ওকে একটু নিরাপদে থাকতে দাও,
অনেক ওকে নিয়ে অনেক ষড়যন্ত্র আছে, ঝামেলা আছে, এখন করা যাবে না, আমি তো আছি, আমি দেখছি, এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে। এবং ম্যাডাম নিজে ডিসকারেজ করতেন, সবসময় ডিসকারেজ করতেন। ম্যাডাম তাকে দেশে ফিরতে আসার ব্যাপারে অনেক ডিসকারেজ করতেন। এই যে ম্যাডাম চিকিৎসার জন্য এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে গেলেন, সেবারও তো ম্যাডাম মানে তাকে মানে ডিসকারেজ করেছেন, মানে না আসা। উনি বলতেন যে রাইট টাইম হলে আমি তোমাকে বলবো, বিকজ উনি পার্টি চেয়ারপারসন। রাজনীতির চেয়েও সন্তানের প্রতি মমতা একটা বড় জিনিস। আসাদুজ্জামান রিপন, ধন্যবাদ। সোহরাব হোসেনের কাছে শুনবো। যদি এইভাবে বলি আপনি কি আপনি তো খালি বললেন যে ভেগ কথা বলতে, আমি তো এখন আপনার সরাসরি উত্তরগুলো দিলাম এবং ম্যাডামের বরাত দিয়ে দিলাম। এখন আই থিংক ইউ আর ক্লিয়ার। অফ কোর্স, কারণ আমরা এই যে আন্দোলন একটা করেছি, গণ অভ্যুত্থান ঘটেছে, এরপরও নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকে, এটা আমাদের প্যাথেটিক একটা ব্যাপার না? নিশ্চয়ই প্যাথেটিক ব্যাপার। আপনার মানে আপনার কি বল, খুব দুঃখজনক বিষয়টা। কারণটা হচ্ছে যে আপনি এই পরিস্থিতিটার উত্তরণ করার জন্যই তো আপনি একটা অভ্যুত্থান সংগঠন করেছেন, এবং অভ্যুত্থানের পরে কিছু একটা এলোমেলো সময় থাকে, খুব সময়টা যে মানে সময়টা খুব বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে আসলে। সোহরাব হোসেন, আমরা আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে তখনকার নিরাপত্তা ইস্যু নিয়ে যদি কথা বলে, আন্দোলনের পর তো এখন আওয়ামী লীগ অনুপস্থিত, আমরা বিএনপির সবচেয়ে প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগকেই দেখতাম, বা এখন আসলে সব দল যেই নতুন ধারার রাজনীতি করতে চাচ্ছে, সেই অবস্থায় আসলে একজন নেতার জন্য কেন দেশটা নিরাপদ নয়, বা বিদেশি শক্তিকে এখানে আছে কিনা? হ্যাঁ, আপনি যথার্থই প্রশ্ন করেছেন, এবং এই প্রশ্নের রিপন ভাই কিছুটা জবাব দিয়েছেন, পুরোটা হয়তো দেননি। আমি বলতেছি যে তার নিরাপত্তা ঝুঁকিটা কোন পক্ষ থেকে, কার দ্বারা হচ্ছে, আসলে নিরাপত্তা ঝুঁকিটা কার দ্বারা হতে পারে, হয়েছে এটা কিন্তু বলা যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে তিনি আসার ব্যাপারে একটা আনুষ্ঠানিক একটা কি বলে, একটা আইনগত জটিলতা। সেটাও আজকে প্রথম আলোতে একটা খবর বের হয়েছে, তার ওখানে তিনি কিন্তু রাজনৈতিক আশ্রয়ে আছেন, এবং রাজনৈতিক আশ্রয়ে যারা থাকেন তাদের কিছু শর্ত পালন করতে হয়। যে সেটা হচ্ছে, তিনি তো রাজনৈতিক আশ্রয়ে আছেন, তার দেশে, যে দেশ থেকে তিনি গিয়েছেন সেই দেশে তার নিরাপত্তা নেই, তিনি রাজনৈতিক নির্যাতনের শিকার হতে পারেন, হয়রানির শিকার হতে পারেন, এসব ইত্যাদি কারণে এদেশে ফিরে তিনি যদি সেই দেশে, যে দেশ থেকে গিয়েছেন সেই দেশে ফিরে আসলে ওই রাজনৈতিক যে তার মর্যাদা বা তার আশ্রয়ের যে মর্যাদা, সেটা আর থাকবে না। তাহলে তাকে এক ধরনের বলতে হবে যে আমার দেশে, আমি যে দেশ থেকে এসেছিলাম সেই দেশে আমি নিরাপদ, সে দেশে আমার এখন আর রাজনৈতিক আশ্রয়ের প্রয়োজন নেই। এটি একটি। এখন এখানে যাই না, কারণ এটা একটা রিপন ভাই ভালো বলতে পারবেন যে 6 বছরে একটাই থাকে, কিন্তু আমি একটু আপনাকে যদি একটু হেল্প করি। প্রথম আলো রিপোর্টটা যেটা বেরিয়েছে, রিপোর্টটা আমি বলছি না এটা মানে আমি এটাকে মানে রুল আউট করছি না, বাট আমি এইভাবে বলতে চাই, বিইং এ হাজব্যান্ড অফ এ ব্রিটিশ সিটিজেন, মানে আচ্ছা, আপনি ভালো বলতে পারবেন, একজন ব্রিটিশ নারী এবং চিকিৎসকের স্বামী, ইউ আর রাইট, বাংলা তাই বলে বোধ হয়। তো সেই হিসেবে আমি কিছু ব্রিটিশ নিয়ম কানুন, এই জাতীয় বিষয়গুলো জানি, বাট আপনার দর্শকের মাঝে আমি ক্লিয়ার করতে চাই, আমি ভেরি মাচ বাংলাদেশি সিটিজেন। আই নেভার অ্যাপ্লাইড ফর এনি রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারটা আমি বলছি। ওখানে ইনিশিয়ালি আপনি যেটা বলেন, ইনিশিয়ালি মানে রাজনৈতিক কারণেই তো তিনি এই তিনি সেখানে আছেন, এবং বাংলাদেশ সরকার, তৎকালীন সরকার তার পাসপোর্ট বাতিল করেছে, দেশান্তর হয়েছেন, এবং উনি যে পাসপোর্টটা রিনিউ করতে দিয়েছিলেন সে পাসপোর্টটা তারা রিনিউ করেনি। রিনিউ না করার কারণে তিনি অন্য দেশে ট্রাভেল করতে পারতেন না। তারপরে কি বলে, এক হিসেবে উনি সবই ঠিক আছে, কিন্তু এখন তার স্ট্যাটাস, এখন আমি যদি বলি, আমি ব্রিটিশ আইন যেটা, সেটা হচ্ছে যে আপনার একজন মানুষ যখন পলিটিক্যাল অ্যাসাইলাম চায় বা কোনো সিটিজেনের, যেন আমি যদি চাইতাম, তাহলে আমি স্পাউস হিসেবে অ্যাপ্লিকেশন করলে আমাকে যেটা ব্রিটিশ গভর্নমেন্ট যেটা করতে পারতো, আমাকে একটা সার্টেন টাইমের 2 বছর 3 বছর পরে তারা কি করতো, ILR বলে এটাকে, ইনডেফিনিট লিভ ফর রিমেইন, ILR, ইনডেফিনিট লিভ ফর রিমেইন, একটা সিল মেরে দেয়, ঠিক আছে? তো ইনডেফিনিট লিভ ফর রিমেইন যখন এই সিলটা দেয়, তখন আপনি তার মানে আপনি অনির্দিষ্ট সময়ের জন্য, আপনি ইভেন পাসপোর্ট না নিয়েও, ব্রিটিশ পাসপোর্ট না, অনির্দিষ্ট সময়ের জন্য আপনি থাকতে পারেন। ওয়ান্স ইনডেফিনিট লিভ ফর রিমেইন যদি ইস্যু হয়, তাহলে ওটা কিন্তু আর ক্যান্সেল হয় না, যদি আপনি নিজে থেকে ক্যান্সেল করতে না চান। আমি সেটাই বলছি, আমি ওইটাই বলছি যে উনি যদি নিজে ক্যান্সেল করেন, মানে তিনি চলে আসতে পারেন,
কিন্তু এরপর আবার কিন্তু তিনি না, ওই না, মর্যাদা আবার যাওয়ার এটা পাবেন না। ক্ষেত্রে জটিলতাটা সৃষ্টি যেহেতু হবে। উনি যেই মানে 8 সাল থেকে 7 সাল থেকে বোধহয় উনি দেশের বাইরে 7 বা 8 থেকে প্রায় অলমোস্ট আপনার মানে 17-18 বছর। মিন হোয়াইল উনি শুধুই মাত্র কাগজবিহীন অবস্থায় একটা মানে কি বলে মানে রিফিউজি স্ট্যাটাসে নাই। না না, কাগজবিহীন বলছি না তো, আপনি যেটা বলছেন আনলিমিটেড ইনডেফিনিটলি ফর রিমেইন অনির্দিষ্ট সময়ের জন্য থাকার অনুমতি। হ্যাঁ, সেই মর্যাদা তার আছে, কিন্তু উনি যদি সেটা উনি যদি চলে আসেন তাতে চলে আসেন সেটা থাকবে না। থাকবে। আচ্ছা, থাকবে। এটা আচ্ছা, ধরে নিলাম থাকবে, আইএলআর এর জন্য থাকে, ধরে আছে থাকে। আচ্ছা, এবং থাকে। তারপর এখন এখানে একটা প্রশ্ন আছে, বা এটি হচ্ছে এটি হচ্ছে উনিই বলতে পারবেন যে দেশে তার নিরাপত্তা কতটা, নিরাপদ বোধ করেন কিনা, বা এমন পরিস্থিতি যেমন আজকে এই পরিস্থিতি নেই, এমন পরিস্থিতি উদ্ভব হতে পারে যে তাকে আবার যেতে হতে পারে, এই একটা বিবেচনা তার আছে কিনা, এটা একটা। দ্বিতীয় হচ্ছে নিরাপত্তার কথা, এবং বিএনপি তার দাবি করেছে তাকে বিশেষ নিরাপত্তা করলেন যে যদি আবার যেতে চায় তিনি যেতে পারবেন, তাহলে তো সমস্যা থাকার কথা এটি নয়। প্রথম আলো রিপোর্টে এটা স্পষ্ট তার অবস্থানটাই করেনি। যেতে পারবেন, কিন্তু একই মর্যাদায় যেতে পারবেন সেটা আমি জানি না। আর ভাবির কথা যেটা বললেন, উনি তো আর রাজনৈতিক আশ্রয়ে উনি ওখানে উনি ন্যাশনাল কিভাবে, উনি ওখানে পড়াশোনা করেছেন, ওখানে প্র্যাকটিস করেছেন, এ কারণে। তাই এটার সাথে কিন্তু তারেক রহমানের বিষয়টা মেলানো যাবে না। আর তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব নেননি, তাই তো? সুতরাং এটি অন্যের কাছে হবে না। যেটা হচ্ছে এখন তার উপরই নির্ভর করবে তিনি কবে ফিরবেন, তিনি কবে ফিরতে চান, এবং সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কিন্তু তাকে কোনো বরং এখন আহ্বান করা হয়েছে না, নিরাপত্তা, তার যে নিরাপত্তা দরকার সেটা দেওয়ার কথা বলছে বেগম খালেদা জিয়াকে। ইতিমধ্যে এসএসএফ দিয়েছে এবং বলা হয়েছে যে তিনিও পাবেন, তার ফ্যামিলি পাবে, মূলত তার ফ্যামিলি পাবে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এবং তারেক রহমানের অপেক্ষায় যে দলটির নেতাকর্মীরা আছেন সেই অপেক্ষার অবসান করবে, এবং সারা দেশের জনগণ যে বেগম জিয়ার সুস্থতার অপেক্ষায় আছেন সেই সুস্থতাও আমাদের কাম্য, এবং সেই প্রত্যাশা রেখে ইউসিবি টু দ্য পয়েন্টের আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।